দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 4 বছর পর সচিবদের সঙ্গে বৈঠক, কোনো দুর্নীতি সহ্য না করার হুঁশিয়ারি। রাজধানীর দক্ষিণখানে ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার 20 ডোজ টিকা জব্দ। মালিকের বাড়িতেও মিলেছে কয়েক ডোজ। ওষুধের দোকানে কিভাবে এলো করোনার টিকা, তদন্তে পুলিশ। এবং 5 মাস পর আজ খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কক্সবাজারে তারকামানের হোটেলে অর্ধেকের বেশি বুকিং শেষ। খাগড়াছড়ি, রাঙামাটিতেও জোর প্রস্তুতি। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দ্রুত যাতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হয়, সেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিব সভায় একথা বলেন তিনি। প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো কোনো দুর্নীতিকেই সহ্য করা হবে না। সাধারণত সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নিয়োজিত থাকেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের শীর্ষ পদ সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারাই এক একটি মন্ত্রণালয়ের জবাবদিহির কাজ করে থাকেন। রীতি অনুযায়ী প্রতি বছর সরকার প্রধান সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও দীর্ঘ 4 বছর পর সেই সভা এবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে। বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সচিব সভায় গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার সহ বিশেষ 7টি আলোচ্যসূচি এবারের সচিব সভায় প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ারও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। প্রজাতন্ত্রে কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে সততা নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জানান, সুশাসন নিশ্চিত করার দায়বোধ নিয়েই কাজ করতে হবে সচিবদের। যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন, এটাই আমি আশা করি। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত সব সচিব এই সভায় অংশ নিয়েছিলেন। এর আগে 2017 সালে সবশেষ এই সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংক্রমণের হার কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নির্দেশনার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, টিকাদান কার্যক্রম ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে। অতিমারি করোনায় গেল 17 মাস ধরে দেশে বন্ধই রয়েছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। জীবন জীবিকা বাঁচানোর দোলাচলে মাঝে মধ্যে বিধিনিষেধ কখনো কঠোর ও শিথিল করা হলেও দুয়ার খোলেনি বিদ্যাপীঠের। দীর্ঘ এই সময়ে শিক্ষা কার্যক্রম কোনো রকমে চলমান রাখার চেষ্টা চলেছে অনলাইন মাধ্যমে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে গৃহবন্দী সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে শঙ্কিত সব মহল। দেশে সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে বুধবার সরকারের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকাদান কর্মসূচি ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক চলুক, আর পাশাপাশি একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা অচিরেই আপনার
এই বিষয়টা পাবলিকলি জানাবেন। এদিকে শিক্ষামন্ত্রীও এক অনুষ্ঠানে মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, পরিস্থিতি অনুকূলের অপেক্ষায় তারা। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে পৌঁছে যাবে। সচিব সভায় টিকাদান কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৬ কোটি টিকার চাহিদা মাথায় রেখে এখন পর্যন্ত ২১ কোটি টিকা পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছে সরকার। টোটাল ২১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কিনে নিয়ে এসেছি। রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ করোনার টিকা জব্দ করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় ওই ক্লিনিকের মালিককেও। পরে তার বাড়ি থেকেও উদ্ধার করা হয় কয়েক ডোজ টিকা। বিক্রির জন্য রাখা হয়েছিল জানিয়ে কিভাবে ওই ফার্মেসিতে গেল করোনার টিকা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল, রাজধানীর দক্ষিণখান এলাকায় দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের একটি ক্লিনিকে ৫০০ টাকায় দেয়া হয় মহামারী করোনা রোধক মডার্নার টিকা। সত্যতা যাচাইয়ে বুধবার রাত ৯টার দিকে অভিযানে নামে দক্ষিণখান থানা পুলিশ। ক্লিনিকে তল্লাশির এক পর্যায়ে রোগী বহনের স্ট্রেচারের মধ্যে পাওয়া যায় মডার্নার টিকা। পরে প্রতিষ্ঠানের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রতিষ্ঠানের ওষুধের দোকান থেকে মেলে মডার্না টিকার খালি ২০টি বক্স। ক্লিনিক মালিকের তথ্য অনুযায়ী অভিযান চালানো হয় তার বাসাতেও। ফ্রিজ থেকে মেলে আরও কয়েক ডোজ টিকা। পরে আটক করা হয় চিকিৎসক দাবি করা ক্লিনিক মালিক তালুকদারকে। 2টি অ্যাম্পুলে 28 জনকে দিতে পারবে এরকম পায়। এর মধ্যে একটার মধ্যে আংশিক আছে আর একটা পুরাটাই দিয়ে শেষ করছে। 2 জনকে পাইছি যে তারা তার দোকান থেকে এই ভ্যাকসিনটা নিচ্ছে। কত টাকার বিনিময়ে? 500 1000 টাকার বিনিময়ে নিচ্ছে। করোনা টিকার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ কিভাবে যথেচ্ছ ব্যবহার হচ্ছে এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, অধিকতর তদন্তের পরই জানা যাবে এর কারণ। বেশ কয়েকদিন যাবত ইচ্ছে করতেছিল এরকম, সে কোথা থেকে পাইছে, কার মাধ্যমে পাইছে, আমরা জিজ্ঞাসাবাদ করলে পেয়ে যাব। টিকা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সরকারের বিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ এবং প্রবাসীরা একই লাইনে দাঁড়ানোই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আর জেনারেল হাসপাতালে টিকা প্রত্যাশী এবং করোনা টেস্ট করতে আসা রোগীদের ধাক্কাধাক্কি করে একই গেট দিয়ে ঢুকতে হয়। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এ অবস্থায় নতুন করে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা নারীদের এই লাইন হাসপাতাল প্রাঙ্গণ ছাড়িয়ে আন্দরকিল্লার মোড়ে গিয়ে ঠেকেছে। একই অবস্থা পুরুষদের লাইনেও। একই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। তিল ধারণের ঠাঁই নেই সেখানেও। সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি, নিজের নিরাপত্তার জন্য। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য একই লাইন হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় টিকা নিতে আসাদের। অভিযোগ ছিল প্রবাসীদের জন্য আলাদা লাইন না থাকারও। এখানে সাধারণ পাবলিক এবং যারা এই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ একসাথে করে ফেলছে। আমার 7 তারিখ বিশাখাল আছে, এখন এতগুলো লাইনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের জন্য কোনো আলাদা লাইন করে নাই, আমরা এখানে এখন দাঁড়িয়ে থাকছি অনেকক্ষণ ধরে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা এবং উপসর্গের রোগীদের ঝুঁকি নিয়ে ধাক্কাধাক্কি করে একই গেটে ঢুকতে দেখা যায়, যা পরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমি করোনা টেস্ট করার জন্য আসছি। বিশৃঙ্খলা মানুষ লোক ঢুকতেছে, প্রশাসন নিমাতি বসেছে এখানে। আমরা আমাদের সর্বত্র চেষ্টা করতেছি সিএল মেনটেন করে যারা টিকা দিবে তাদের ঢোকানোর জন্য। এছাড়া যারা করোনা টিকা সেই জন্য আসছে, পরীক্ষা করানোর জন্য আসছে, তাদের আমরা স্লিপ দেখে সরাসরি ঢুকা দিচ্ছি। 2 দিন বন্ধ থাকার পর 16 আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টিকা নেয়ার পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পুরানো সমস্যার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
বুধবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে এ সময় নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে একজন নার্স বেগম জিয়ার গাড়ির কাছে যান, প্রয়োগ করেন মডার্নার দ্বিতীয় ডোজ টিকা। এর আগে গত 9 জুলাই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করেন বেগম খালেদা জিয়া। 9 দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে SMS দেওয়া হয়। 19 জুলাই গাড়িতে বসেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। চলতি বছর 10 এপ্রিল বেগম জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও নানা শারীরিক সমস্যার কারণে 27 এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 9 মে তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। 53 দিনের চিকিৎসা শেষে গত 19 জুন রাতে গুলশানের বাসায় ফিরেছিলেন বেগম জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকা গ্রহণের পর কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে বেগম জিয়াকে। ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথেই কখনো হয়, কখনো 48 ঘন্টার ভিতর হয়। পরবর্তীতে পর্যবেক্ষণেও রাখা হবে। ওনার যে মেডিকেল টিমের ডাক্তার সাহেবরাও আছেন, ওনারাও কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাকে পর্যবেক্ষণে রাখেন। বেগম খালেদা জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড এখনও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মতামত দিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস, যেখানে আছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর তার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। হাসপাতালগুলোতেও কমছে রোগীর চাপ। তবে শয্যা সংকটের ভয়াবহতা কাটলেও আইসিইউর জন্য এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 172 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। কদিন আগেও হাসপাতালগুলোতে যে ভয়াবহতা দেখা গেছে তা এখন অনেকটাই শান্ত। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা, করিডোর কিংবা প্রাঙ্গণে নেই তেমন রোগীর চাপ। তথ্য বিশ্লেষণে দেখা যায় জেলাগুলোতে সংক্রমণ হারের পাশাপাশি মৃতের সংখ্যাও নিম্নমুখী, যদিও এখনো দৈনিক মোট মৃত্যুর সংখ্যা শতাধিক। গত কয়েকদিন যাবত আমাদের রোগীর চাপ কমতে থাকে। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। আমাদের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকার পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আগের তুলনায় কিছুটা কমলেও থামছে না মৃত্যুর মিছিল। বিভাগটিতে একদিনে 47 জন প্রাণ হারিয়েছেন। অবস্থা খুব খারাপ ছিল, অক্সিজেন ছিল একদম লো, এখন মোটামুটি 80% ভালো। নিয়ন্ত্রণহীন খুলনা এখন অনেকটাই সংখ্যামুক্ত। 2-3 সপ্তাহ ধরেই মৃত্যুহার অনেকাংশে কম বিভাগটিতে। 24 ঘন্টায় 16 জন মারা গেছেন। সংক্রমণ হার নিয়ন্ত্রণে থাকলেও আগের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে সিলেটে। একদিনে বিভাগটিতে 15 জনের প্রাণ ঝরেছে। সিলেট শহরে আইসিইউর অবস্থা খুবই ভয়াবহ। আইসিইউর পাই না বিদায় মারা গেছে। ময়মনসিংহে করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই অঞ্চলে। গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন। আইসিইউরটা একটু সংকট আছে, কিন্তু বেড পাওয়া যায়। আইসিইউর অবস্থা মাঝে মধ্যে পাওয়া যায়, সিট মাঝে মধ্যে পাওয়া যায় না, অনেক রোগী মারাও যায় আর কি। ভারতীয় ভেরিয়েন্টের ছোবলে টালমাটাল রাজশাহী অঞ্চল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে রাজশাহীতে 8 জনের মৃত্যু হয়েছে। বরিশালে রোগীর চাপ কমলেও মৃত্যুহারে সূচক উঠানামা করছে। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। সবচেয়ে কম মৃত্যু হয়েছে রংপুর বিভাগে, মারা গেছেন 4 জন। লাবিব হাসান, সময় সংবাদ। বিদ্যুৎ, ইন্টারনেট আর স্মার্টফোন এই তিনের সংযোগে করোনাকালে দেশের স্বাস্থ্যসেবায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। প্রযুক্তির সহজলভ্যতায় শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দূরত্ব কমেছে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের। এরপরও অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবা সার্বজনীন রূপ পায়নি বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। আর তাই টেলিমেডিসিন সহ প্রযুক্তিকেন্দ্রিক সেবা সম্প্রসারণে সরকারের জোরালো ভূমিকা চাইলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করছেন এতে অর্থের অপচয় বন্ধের পাশাপাশি নিয়ন্ত্রণে আসবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার। জুবাইর ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। এখন কি সমস্যা হচ্ছে বলেন তো? ঢাকা থেকে দক্ষিণের সাগর ঘেঁষা গাবুরার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। করোনাকালীন লকডাউনে ঢাকায় বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে সেখানকার সংকটাপন্ন এক গর্ভবতী মাকে। আমরা তো গাবুরা দ্বীপে যেতে পারতাম না, কিংবা গাবুরা দ্বীপের ওই ভদ্র মহিলাও আমাদের কাছে আসতে পারতেন না। এটা কিন্তু এই
তথ্য প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। প্রযুক্তির এমন ব্যবহার ক্রমেই বাড়ছে স্বাস্থ্যসেবায়। এখন শহরের ফার্মেসিগুলোতেও চোখে পড়ে অনলাইন ভিত্তিক ওষুধ বেচাকেনা বা স্বাস্থ্যসেবা প্রদানের রীতি। খুব বেশি বড় আকারে না হলেও দিন দিনই বাড়ছে এর পরিধি। যদিও আড়াল থেকে রোগীর স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ কতটা ত্রুটিমুক্ত তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাসায় থেকে অর্ডার দিলে পরে আমরা এটা মেডিসিন দিতে পারবো, সেক্ষেত্রে আমার সেলটাও ভালো হবে। কিন্তু ওইভাবে মানুষজন এখনও কিন্তু অনলাইন অর্ডার দিচ্ছে না। খরচ তো ডেফিনেটলি সেভ হচ্ছে, কারণ বাইরে আসলে তার রিক্সা ভাড়া 200-250 টাকা যাবে। রোগীরে সরাসরি ইনভেস্টিগেশন করা আর হইলো অনলাইনে ইনভেস্টিগেশন করা, এটা রাত দিন পার্থক্য। আবার ঢাকার পাশেই কেরানীগঞ্জের কলাতিয়া বাজারের এই ওষুধ বিক্রেতা আল আমিনের কথাই ধরুন। দৈনিক আয়ের একটা বড় অংশই তার আসে মানুষের বাড়িতে ওষুধ সরবরাহ করে, যার সবগুলো অর্ডারই আসে মুঠোফোনে। প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা আমি সন্ধ্যাকালীন ওষুধ নিয়ে যাই, মানুষের বাসায় বাসায় দিয়ে দিই। তবে শহরাঞ্চলের হাসপাতাল কেন্দ্রিক সেবায় প্রযুক্তির ছোঁয়া লাগলেও এখনও তার বাইরে রয়ে গেছে গ্রামীণ হাসপাতাল ও ক্লিনিকগুলো। প্যাথোলজিক্যাল ফুল প্রসেসটাকে আমরা অটোমেটেড করছি, আমরা 100% এরর ফ্রি সিস্টেমে নিয়ে আসতে পারছি। কমিউনিটি ক্লিনিকগুলোকে যদি আমরা এই সেবার আন্ডারে ঢুকাইতে পারি এবং তাহলে এই টেলিমেডিসিনে সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি। এ ধরনের উদ্যোগের পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তারা বলছেন ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ বিক্রি বন্ধে টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর সঙ্গে যুক্ত করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। আমরা যদি টেলিমেডিসিন সেবাতে উদ্বুদ্ধ করতে পারি জনগণকে, তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার করাটা আমরা কন্ট্রোল করতে পারবো। রোগ নির্ণয় ও রিপোর্ট দেয়ায় বর্তমানে ঢাকার 2 শতাধিক হাসপাতাল শতভাগ সহায়তা নিচ্ছে প্রযুক্তির। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনে সারা দেশে ভর্তি হয়েছেন 306 জন। চিকিৎসকরা বলছেন জ্বর ওঠানামা আর প্লাটিলেট কমার সঙ্গে উপসর্গ হিসেবে শরীরে লালচে দাগ দেখা যাচ্ছে অনেক রোগীর মধ্যে। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলছেন 1 বছরের আগে ডেঙ্গু নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। বেড ভর্তি রোগী। ঢাকার এই হাসপাতালে মাত্র 4 ঘন্টায় ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 13 জন রোগী, যাদের অধিকাংশই যাত্রাবাড়ি ও পল্টন এলাকার বাসিন্দা। বয়সের হিসেব বিবেচনায় শিশুদের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বড়রাও। উদ্বিগ্ন স্বজনদের দাবি, মশক নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না মশা নিয়ন্ত্রণে। তবে মশা নিয়ন্ত্রণে যদি থাকতো তবে তো বাচ্চা ডেঙ্গু হতো না। মশার ওষুধ দিলে একবেলা দেওয়ার পর আর দেয় না। মশার কারণেই তো জানি আক্রান্ত হইতাছে। জ্বর ওঠানামা করে বলতে 2 দিন ছিলেন একদম সুস্থ, পরে আবার হঠাৎ করে জ্বর আসছে, আর জ্বর নামতেছেই না। চিকিৎসকরা বলছেন কাঁপুনি দিয়ে জ্বর আসার সঙ্গে দ্রুত প্লাটিলেট নেমে যাচ্ছে আক্রান্তদের। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। প্লাটলেট কাউন্ট যখন কমে যাচ্ছে, 20,000-এর নিচে যখন চলে যাচ্ছে, আমরা এফেরেটিকটা তখন দিয়ে দিচ্ছি। চোখের উপরে ওই ইয়েতে একটু ব্যথা ব্যথা ভাব থাকে, সমস্ত গা ব্যথা করে। পরবর্তীতে যখন টেস্ট করা হয়, টেস্টে দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ। বুধবার দুপুরে ডেঙ্গুর বিরুদ্ধে নাগরিক সভায় কলকাতার প্রসঙ্গ টেনে উত্তরের মেয়র বলেন, ডেঙ্গু নির্মূলে তাদের 11 বছর লাগলেও বাংলাদেশের লাগবে 1 বছর। এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, শুধুমাত্র মেয়র কাউন্সিলরদের দ্বারা মশক নিধন অসম্ভব। ওরা 11 বছর সময় লেগেছে, কিন্তু আমরা যে সামাজিক আন্দোলন যদি করতে পারি, তার আগেই আমরা এর থেকে নিস্তার পাবো। মেয়র কাউন্সিলর 3000 লোক দিয়ে এডিস মুক্ত জীবন দিতে পারবে, এটা ঠিক না। এদিকে বংশালে একটি খেলার মাঠ উদ্বোধন করে ডেঙ্গু প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান দক্ষিণের মেয়র। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি। এ কারণে তার জামিন শুনানি পিছিয়ে গেছে। বৃহস্পতিবার মানে আজ একসঙ্গে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে। রিমান্ড আবেদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষ। 3 দফা জামিন আবেদন খারেজ হওয়ার পর বুধবারের জামিন শুনানিকে ঘিরে অনেকটাই আশাবাদী ছিলেন পরিমণির আইনজীবীরা। শুনানির আগে পরিমণির 5 দিনের রিমান্ড চেয়ে বসে সিআইডি। ঘুরে যায় মোড়, পিছিয়ে যায় জামিন শুনানি। আদালত জানান, বৃহস্পতিবার 2 আবেদনের শুনানি হবে একই সঙ্গে। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বার্থে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার পরিমণিকে। বিরোধিতা করা হবে জামিনের। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিছু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে, সেটা এখনও সেভাবে জানা যায়নি।
জামিন শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। প্রশ্ন তোলেন বারবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়ে। যে মামলা মাদকের তাকে দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা ধারার শাস্তি সর্বোচ্চ 5 বছর, 1 থেকে 5 বছর। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে, এইটা আমি মনে করি না। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে উদ্ধার করা হয় 19 বোতল মদ, এলএসডি, আইসের মতো ভয়ঙ্কর মাদক। এ মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট পাঠানো হয় কারাগারে। এদিকে পর্নোগ্রাফির মামলায় 3 দিনের রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। জিয়া জীবিত থাকলে তার বিরুদ্ধেও চার্জশিট হতো। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জিয়াউর রহমানের সাথে যখন রশিদ সাহেব দেখা করলেন, তখন রশিদকে পরিষ্কার বলেন, গো হেড, আমি তোমাদের সাথে আছি। কুমিল্লার বার্ডেন মিটিং এ ঘটনা সবকিছু সাক্ষীতে সবকিছু এসেছে। জিয়াউর রহমান, মুস্তাক, মাহবুব আলম চাষী এরা যদি জীবিত থাকতেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট হতো। মরা ব্যক্তিদের বিরুদ্ধে, মৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট হয় না। এটাই তো আইনের কথা। এদের সাথে কোনো আপোষ নাই। এরা যতদিন পর্যন্ত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে, অপশক্তির রক্ষা রাজনীতিতে বিরাজ করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কুলসিত থাকবে। জিয়াউর রহমানের সহযোগিতা ও সমর্থন না থাকলে 15 আগস্টের হত্যাকাণ্ডের দুঃসাহস খুনিদের ছিল না। তিনি তাদের শক্তি ও সাহস জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমি আজও বলি, বারবার বলি, 15 আগস্টের মঞ্চের খুনিদের সঙ্গে জিয়াউর রহমানের সহযোগিতা সমর্থন না থাকলে 15 আগস্টের ঘটনা ঘটানোর দুঃসাহস খুনিদের ছিল না। জিয়াউর রহমানই তাদের শক্তি জুগিয়েছিল, সাহস দিয়েছিল। কারণ হত্যাকাণ্ডের পর ডালিমকে বলেছিলেন, জিয়া, ওয়েল ডান মেজর জিয়া, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের নাম জড়ানো আওয়ামী লীগের দেউলিয়াপনা ও 15 আগস্টের রায়কে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম সম্পৃক্ত করে যে মিথ্যা, ভিত্তিহীন রাজনৈতিক দুরভিসন্ধিমূলক অসত্য অপপ্রচার করছেন, তা শুধু আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপনার স্বাক্ষরই বহন করে না। এই ধরনের বক্তব্য 15 আগস্ট 1975 সালে রায়কেও অবশ্যই প্রশ্নবিদ্ধ করছে। পরিবর্তনের জন্য আপনার এখন অবশ্যই জাতিকে এগিয়ে আসতে হবে এবং এই দায়িত্বটা বিএনপির সবচেয়ে বেশি। সেই সঙ্গে এই দায়িত্ব অবশ্যই তরুণদের, যুবকদের, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। দীর্ঘ 4.5 মাস পর আজ খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে বুকিং হয়েছে 60% রুম। আর যাত্রী সামাল দিতে ঢাকা কক্সবাজার আকাশপথে বাড়ানো হচ্ছে ফ্লাইটও। তবে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার হোটেল মোটেল জোনে রয়েছে প্রায় 4 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে আছে 3 শতাধিক রেস্তোরাঁ। সবই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 1 এপ্রিল হতে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। বিধিনিষেধ তুলে নেওয়ার পর বৃহস্পতিবার থেকে খুলছে সব পর্যটন কেন্দ্র। তবে 50% আসন ব্যবহারে চালু হচ্ছে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। বুকিং আসতেছে, মানুষের মনে এখনো ভয় কাটে নাই। তবে যেভাবে লাস্ট টাইম হয়েছিল সেটা হচ্ছে না। গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে, ওটা মেনে চলতে হয়।
সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত নিতে পারবো। পর্যটন কেন্দ্র খুলে দেওয়াতে চাপ বেড়েছে আকাশপথে, তাই এয়ারলাইন্সগুলো ঢাকা কক্সবাজার রুটে যোগ করছে অতিরিক্ত ফ্লাইট। স্পটগুলো খুলে দেওয়াতে আমাদেরও ফ্লাইট অবশ্যই বাড়াবো। 3টা ফ্লাইট আমরা পরিচালনা করছি স্বাস্থ্যবিধি মেনে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হবে। প্রবেশগুলোতে যারা ডিউটিতে নিয়ে যেতে থাকবেন তারা সচেতনতামূলক প্রচারণা চালাবেন। কক্সবাজারের পর্যটন খাতে পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে দীর্ঘদিন পর পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। ব্যবসায়ীরা জানান দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আগাম বুকিং দিচ্ছেন হোটেল মোটেলে। করোনাকে উপেক্ষা করে নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রে অবস্থানের পরামর্শ স্থানীয় প্রশাসনের। জিতেন বড়ুয়ার তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতি যেন বেশ কিছুদিন নির্ঝঞ্ঝাট সুযোগ পেয়েছে নিজেকে আরও বেশি সাজিয়ে নিতে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো। বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকদের আনাগোনায় সরব হবে জায়গাগুলো, তাই প্রস্তুতির ব্যস্ততা সব দিকে। সবগুলো জঙ্গল এলাকা হয়ে গেছিল, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। হোটেলে প্রবেশ মুখে স্যানিটাইজ করা এবং রুমগুলোতে স্যানিটাইজার আমরা সম্পূর্ণ ব্যবস্থা রেখেছি। এতদিনের কর্মশূন্যতা কাটিয়ে ওঠায় উজ্জীবিত কর্মীরা। হোটেলের সাজেক সহ সব জায়গায় খুলতেছে, আমরা আসলে শুনে না খুবই খুশি। খুব মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, খুব স্বাচ্ছন্দ্যভাবে আর কি যে আমরা এটা খুলব। ব্যবসায়ীদের আশা অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবেন তারা। দীর্ঘদিন আমাদের হোটেল বন্ধ ছিল, আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এদিকে টানা 18 মাস বন্ধ থাকায় শুধু খাগড়াছড়িতেই প্রায় 2 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানায় পর্যটন কর্পোরেশন। ইতিমধ্যে আমরা কিছু বুকিং পেতে শুরু করেছি এবং 19 তারিখের পরে আশা করি যেহেতু টুরিস্ট সেন্টারগুলো খুলে দেওয়া হবে তখন আমরা আরও বুকিং পাবো। পর্যটকদের নিরাপত্তা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস স্থানীয় প্রশাসনের, তবে বিধিনিষেধ মেনে চলারও আহ্বান তাদের। আপনারা স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেটা হলো আমাদের আহ্বান। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় আবাসিক হোটেল মোটেলের 4000 শ্রমিক, পর্যটক গাইড, কয়েক হাজার পরিবহন শ্রমিক সহ অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। মিয়ানমারে ক্ষমতার পালাবদলের পর বিশ্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার অভাবে ভুগছে বর্তমান সামরিক সরকার। এই অবস্থায় এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে প্রথমবারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন দেশটির সরকার প্রধান মিন অং লাইং। একে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আলোচনার জন্য সবসময় প্রস্তুত বাংলাদেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শাতিলা শারমিনের রিপোর্ট। চলতি মাসে আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের 11.5 লাখ রোহিঙ্গাদের বোঝা দীর্ঘদিন বইতে পারবে না বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য কানাডার প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের বর্তমান সামরিক সরকার প্রধান বলেন, দেশের বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ফেরত নিতে চায় তারা। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনারও আশ্বাস দেন তিনি। এই আহ্বানকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে বলেন, আলোচনার জন্য সবসময় প্রস্তুত বাংলাদেশ। রাখাইনে বর্তমানে শান্তি বিরাজ করায় রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। দিস ইজ এ গুড সাইন। সো আমার মনে হয় ইট ইজ টাইম যে আমাদের বন্ধুপ্রতিম দেশ তারা জানি মায়ানমারকে জোর দেন যে তোমরা তোমাদের লোকগুলো নিয়ে আসো, কারণ এই লোকগুলো তোমাদেরও দরকার হবে। তোমাদের যখন উন্নয়ন হবে, লোকের দরকার হবে, তখন তোমরা এইগুলোকে কাজে লাগাতে পারো। আমরা সেইটাই অ্যাপিল করি মায়ানমারকে যে তোমরা তোমাদের লোকগুলো নিয়ে যাও, শান্তিপূর্ণভাবে এইগুলো লোক যাতে তোমাদের দেশে ফিরে যায় সেই ব্যবস্থা তোমরা করো। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহকে বিশ্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পাওয়ার হাতিয়ার হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কিছু কিছু ফেরত যাচ্ছে, এই ধরনের কথাবার্তা দিয়ে তো আমরা এটা সমাধান হবে না। বোঝা যাচ্ছে যে আমাকে এই প্রেশারটা আরো বাড়াতে হবে। মানে বলাটা একটা কথা, কিন্তু তাকে দেখানো, সোজাসুজি বলা যে
আপনি কবে শুরু করবেন এবং নিয়ম মাফিক নেয়া। 2019 সালের 13 নভেম্বর নেইপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তি সই হয় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে। দেশটি রাখাইনে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ না করায় 2 দফা তারিখ দিলেও রাজি হয়নি রোহিঙ্গারা। শাতিলা শারবিন, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমিয়ে সরকারের চাল আমদানির ঘোষণায় সামনের আমন মৌসুমকে ঘিরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। চাল আমদানি হলে ধানের দামও কমবে বলে জানান মিলাররা। আর কৃষক নেতাদের দাবি, সরকারের আমদানির সিদ্ধান্তে মিলাররা লাভবান হবেন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরকার চালের বাজার সহনীয় পর্যায়ে রাখতে চাল আমদানিতে 62.50% থেকে শুল্ক কমিয়ে 25.75% করেছে। এমন সিদ্ধান্তে দিনাজপুরে বস্তা প্রতি কমেছে 70 থেকে 130 টাকা পর্যন্ত। বড় মৌসুমে মিলাররা তাদের মিল চালানোর জন্য পর্যাপ্ত ধান কিনে মজুত করেছেন। কৃষকরাও ধানের দাম পেয়েছেন, কিন্তু চালের দাম কমলে আগামী আমন মৌসুমে মিলাররা ধান কেনা কমিয়ে দিলে কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হবার আশঙ্কা কৃষকদের। সার বীজ কিনা, সার খরচ, লেবার খরচা আছে, মানুষজন খাড়াবো, তাতে যদি ধানের দাম না পাই তাহলে আবাদ না করা ভালো। তাহলে সরকার এইভাবে ধান চাল বীজ থেকে আনে, ধান চাউল আনে উৎপাদন করে, তাহলে আমরা গৃহস্থ করে কি পোষাবো। এদিকে মিলার আর আড়তদাররা বলছেন দাম কমলেও ক্রেতা নেই। এলসি আসলে বস্তায় 200-300 কমতে পারে, যার কারণে যার যতটুকু আছে অতটুকু বেচার চিন্তা ভাবনা করতে যে আগে বেচবো তারপরে কিনবো। অলরেডি আমাদের মিলগুলো বেচা কিনা না করার কারণে আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর কি। চাল কল মালিক সভাপতি বলছেন চাল আমদানি হলে ধানের দামও কমবে। মিলার এবং কৃষকদের স্বার্থে চাল আমদানি সীমিত করার পরামর্শ তার। আমরা এর ইফেক্ট বাজারে পাচ্ছি। আমাদের চালের যে বাজার সেটি নিম্নগামী এবং আমাদের বেচা বিক্রি মিলগুলোতে নাই বললেই চলে। সরকারের সঠিক পরিকল্পনার অভাবে মিলাররা লাভবান হলেও সামনের আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, এমন দাবি কৃষক নেতার। ইম্পোর্ট করতে করতে 1 মাস 1.5 মাস লেগে যাবে, তাতে আবার আমন মৌসুম চলে আসবে, কৃষক একটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আবার মিলাররা ধান কিনে চাল তৈরি করার সময় সেই সিন্ডিকেট এবং সেই সুযোগটাই গ্রহণ করবে। চাল কল মালিক গ্রুপের তথ্য মতে জেলা থেকে গড়ে প্রতিদিন 2 শতাধিক ট্রাক চাল নিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় যায়। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে রাজধানীর বাজারেও কমতে শুরু করেছে চালের দাম। আমদানি করা চাল বাজারে না আসলেও কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। এদিকে চাল আমদানির কারণে ধানের দাম কমার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেন কৃষিমন্ত্রী। গত কয়েক বছর ধরে দেশে ধানের ভালো ফলন হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। খুচরা বাজারে মোটা চিকন 2 ধরনের চালই কিনতে হচ্ছে বাড়তি দামে। এর মধ্যেই সরকারের চালের আমদানি শুল্ক কমানোর ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আমদানি করা চাল এখনো না আসলেও কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। 1600 এখন 1550 টাকা নিল আমার কাছে। যদি 1600 হয়ে থাকে তাহলে 50 টাকা কমছে। মানুষের জন্য এখন 50 টাকা 100 টাকা কমালে মানুষের জন্য আরো ভালো। মানুষের যে এখন অবস্থা, আমার না সবারই। সরকার যখন বলছে সেটা ওপেন করে দিবে, বলার সাথে সাথে কিন্তু চালের দাম কেজি প্রতি 1 টাকা 2 টাকা করে কেজি প্রতি কমে গেছে। মিনিকেটটা বিক্রি করতেছে এখন 2900 টাকা, আগে যখন আপনার 3000 টাকা বিক্রি করতাম, 28টা বিক্রি করছে আগে 2500 টাকা, এখন বিক্রি করছে 350 টাকা। এদিকে কৃষিমন্ত্রী জানান চাল আমদানির কারণে ধানের দাম কমার কোনো শঙ্কা নেই। কৃষকরাও পাচ্ছেন ধানের বাড়তি দর। অনেক বেশি দাম পেয়েছে, দাম পাচ্ছে, দাম একটু বেশি পাচ্ছে এই মুহূর্তে। এত দাম না পাইলেও তারা খুশি থাকতো, একটু চালের দাম বরং বেশি আছে। গেল 12 আগস্ট চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয় সরকার। 62.5% থেকে কমিয়ে 25% করা হয় আমদানি শুল্ক। আগামী 25 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আমদানিকারকরা। সুবিধা বহাল থাকবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে চাল আমদানির ঘোষণার পর নওগাঁর প্রান্তিক হাটে মন প্রতি 150 টাকা কমে গেছে ধানের দাম। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা চাল আমদানিকে পুঁজি করে কমিয়ে দিয়েছে দর। ধান বেচা কেনার খবর জানাতে চৌকগড়ি হাটে আছেন সহকর্মী এবার রকি। সরাসরি যাব তার কাছে। রকি, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ধানের বাজার এক দফা আস্তে আস্তে নিচে নামছিল এবং এই নিচে নামাটা কিন্তু সবশেষ এই আজকের বাজার আমরা যেটা লক্ষ্য করছি কিন্তু ধানের দর প্রতি মনে এখানে পড়ে গিয়েছে। লোকাল যেসব ধান রয়েছে এই ক্ষেত্রে
1280 বা 1320 টাকা পর্যন্ত বিক্রি করেছিল চাষিরা। তবে হঠাৎ করে এরকম একটি দর নিচে নেমে যাওয়ার কারণে প্রান্তিক চাষিরা বলছেন যে তাদের যে প্রত্যাশা থাকে এই প্রত্যাশা কিন্তু এখন ব্যাহত হচ্ছে, এবং অন্যদিকে কিন্তু চালের বাজারের সাথে একটা অসামঞ্জস্য এখনো রয়ে গেছে। তবে ইতিমধ্যে কিন্তু আমন রোপা আউশের ধান কিন্তু এই বরেন্দ্র এলাকায় কিছুটা উঠতে শুরু করেছে। এরকম মৌসুমে কিন্তু তারা একটা ভালো দরের জন্য প্রত্যাশা করছিলেন। প্রথম দিকে কিন্তু দরের জায়গাটা নিশ্চিত হয়েছিল, পরে কিন্তু হঠাৎ করে এরকম একটি দর পতন কৃষকদেরকে কিন্তু এখন অনেকটাই ভাবিয়ে তুলেছে। স্থানীয় চাষিরা বলছেন যে এবছর কিন্তু বিগত বছরগুলোর চেয়ে কিছুটা দর তারা বেশি পেয়েছিলেন, এবং প্রথম থেকে কিন্তু 1000 টাকার উপরে ধান বিক্রি করেছিলেন। এরকম একটি দর দীর্ঘদিন ধরে তারা একটা প্রত্যাশা করছিলেন। তো চালের বাজারের একটা অসামঞ্জস্য তাদেরকে কিন্তু বিশেষ ব্যবসায়ীরা বলছেন যে চাল বর্তমান যে দরে তাদের বিক্রি করতে হচ্ছে সেই দরে চাল বিক্রির সাথে ধান কিনতে গিয়ে কিন্তু এরকম একটি নিচে দর প্রতি সপ্তাহের ব্যবধানে 50 বা 80 টাকা পর্যন্ত এই গেল সপ্তাহে ধানের দরটা নিচে নেমে গিয়েছে, এবং সেই দরে তাদের কিনতে হচ্ছে। তো সরকার চাল আমদানি ঘোষণার পর থেকেই ধানের বাজারে এরকম একটি প্রভাব স্থানীয় চাষিদেরকে কিন্তু এখন তারা বলছেন যে অনেকটা হতাশ তারা। বিশেষ করে এই মৌসুমে কিন্তু এই জনপদে আমন ধান রোপা আউশের কিন্তু ব্যাপক ওটা শুরু হবে আগামী 1-1.5 সপ্তাহ পর থেকে। এই ধান কিন্তু বাজারে আসার পর আরেক দফা ধানের বাজারটা কিন্তু নিচে নেমে যাবে, এমন কথা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু তারা কিন্তু অজুহাতকে দাঁড় করাচ্ছেন, এমন অভিযোগ চাষিদের। বরাবরই ধান চালের বাজারের সাথে একটা অসামঞ্জস্য রেখেই কিন্তু ব্যবসায়ীরা তাদের এই কারবারগুলো করে থাকেন, এবং চাল আনার ঘোষণার পর থেকে কিন্তু 1300 টাকার বাজার ব্যবস্থার সাথে এখন কিন্তু 150-200 টাকা পর্যন্ত 1150 টাকা কিন্তু সেই ধরে এখন তাদের কিন্তু বিক্রি করতে হচ্ছে চাষিদের। তো চাষিরা কিন্তু তাদের যে স্বপ্নটা ছিল, বিশেষ করে গেল 2 মৌসুমের চেয়ে কিন্তু এবছর বেশ ভালো একটি দর পেয়েছিল, এবং এই দরটা কিন্তু এখানকার স্থানীয় চাষিদের ভিতরে কিন্তু একটা আর্থসামাজিক পরিবর্তনের একটা বড় ভূমিকা রেখেছে। বিগত মৌসুমগুলো 800 টাকা বা 900 টাকা সর্বোচ্চ দরে তারা ধান বিক্রি করেছিলেন। পরবর্তী এই চলতি মৌসুমে কিন্তু বুড়ো মৌসুমে কিন্তু এই দরের জায়গাটা অনেকটাই লাফিয়ে বৃদ্ধি পেয়েছে, এবং লাফিয়ে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের যে প্রত্যাশা তা কিন্তু অনেকটা পূরণ হচ্ছিল চাষিদের মুখ থেকে, আমরা এমন কথাই পাচ্ছিলাম। তো ধানের বাজার ব্যবস্থার জন্য এই মুহূর্তে যে বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন যে সরকারের একটা নজরদারি থাকা দরকার, কারণ হঠাৎ করে এরকম দরের জায়গাটা একটা ছন্দপতন, চাষিদের এই ছন্দপতনকে তারা বলছেন যে ব্যবসায়ীরা তারা বাজার নিয়ন্ত্রণ করছে, এবং ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু নজরদারির অভাবে প্রতি মনে 150-200 টাকা পর্যন্ত এরকম নিচে নেমে যাওয়াটা একটা অসামঞ্জস্য মনে করছেন, এবং ধান এবং চালের বাজারের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে ধানের বাজারটা টেকসই পর্যায়ে নেওয়ার জন্য তারা একটা দাবি জানিয়ে আসছেন। তো এমদাদ এই ছিল নওগাঁর চকগড়ি হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। প্রমত্তা পদ্মার স্রোতে আবারও বিলীন হতে শুরু করেছে চাঁদপুর সদর উপজেলার চর রাজরাজেশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। গত কয়েকদিনের ভাঙনে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। হুমকির মুখে পড়েছে একটি আশ্রয়ন প্রকল্পও। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। প্রতিদিন স্রোতের আঘাতে বিলীন হতে শুরু করেছে চাঁদপুরের রাজরাজেশ্বরের শিলারচর ও বলাশিয়া গ্রাম। একদিকে প্রমত্তা পদ্মা, অন্যদিকে মেঘনা, এই দুই নদী ঘিরে চাঁদপুর সদরের চর রাজেশ্বর ইউনিয়ন উজানের ধেয়ে আসা বানের প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে। শুধু বসতবাড়ি নয়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজারও ভাঙনের হুমকিতে। সেই সাথে ঝুঁকির মুখে শতাধিক পরিবারের জন্য গড়ে ওঠা সরকারি আশ্রয়ণ প্রকল্পটিও। এরা ভাঙতে ভাঙতে প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা কই যাবো কি কম, এখন আমরা খুবই একটা আত্মঘিন্ত অবস্থায় আছি। পানির ভিতরে খুঁটি গেরা গরুগুলো ফালায় রাখছি। এখন আমাকে কিছু নাই, সব শেষ। শেষবারের মতো আমরা কেউ তুলতে পারে। সরকারি হাজি হাসপাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব কষ্টে বিনিময় করা হয়েছে, নদীগর্ভ বিলীন হয়ে যাচ্ছে। আমরা এটা অন্য জায়গায় হস্তান্তর করার ব্যবস্থা নিতেছি। এই অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অতি অচিরেই আমার এই এলাকার মানুষের নিরাপত্তার জন্য কিছু করার জন্য। অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে নদী ভাঙনের জন্য, এবং সেখানে আমি সরজমিনে গিয়ে দেখেছি আমরা ইতিমধ্যে 100 থেকে 120টি পরিবারকে স্থানান্তর করেছি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। গত বছর একই ইউনিয়নের দেওয়ানকান্দি, মান্দেরকান্দি সহ আর কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে অসহায় হয়ে পড়ে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। সময় সংবাদ, চাঁদপুর।
এদিকে কুষ্টিয়ায় শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। হুমকির মুখে পড়েছে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সহ নদী তীরবর্তী সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ি। বুধবার সন্ধ্যার দিকে বাঁধে ধস দেখা দেয়। এর আগে 15 আগস্ট দ্বিতীয় দফায় ধস দেখা দিলে সেতু রক্ষা বাঁধটির প্রায় 50 মিটার নদী গর্ভে বিলীন হয়। স্থানীয়দের অভিযোগ 2020 সালের 10 অক্টোবর ভাঙনের কবলে পড়ে শেখ রাসেল সেতু রক্ষা বাঁধ। ত্রুটিপূর্ণ নির্মাণ সামগ্রীর কারণেই বারবার ঘটছে এমন ঘটনা। কিন্তু বাঁধটি মেরামতে কোনো ব্যবস্থা নিচ্ছে না এলজিইডি। তবে সদর উপজেলার এলজিইডির প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। চুয়াডাঙ্গায় স্বর্ণের গয়নাসহ 3 চোরা কারবারি আটক হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। পুলিশ জানায়, বুধবার বিকেলে আলমডাঙ্গা বন্ডবিল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দামড়হুদা উপজেলার পুরাপাড়া এলাকা থেকে প্রাইভেট কারে করে 3 স্বর্ণ চোরা কারবারি ঢাকায় যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে জব্দ করা হয়। তল্লাশি করে সেটের ভেতর থেকে পলিথিন ও তুলায় মোড়ানো অবস্থায় 6টি প্যাকেট থেকে 2.5 কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে ধলপুর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে চুরি হয়। তিনি জানান, কয়েকজন তার ঘরে ঢুকে আলমারি খুলে 40 ভরি স্বর্ণালংকার ও নগদ 3 লাখ টাকা নিয়ে যায়। প্রাথমিক তদন্তে এটিকে চুরির ঘটনা বলে জানিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় তারা। আমাদের এই কাপড় চোপড় এমন কোনো কিছু নেয় নাই, খালি স্বর্ণ অলংকার আর নগদ টাকা যা ছিল সবই নিয়ে গেছে। সবগুলো চাবি দিয়েই নর্মালি খুলছে। হয়তো যে আমরা প্রাইমারি লেভেলে দেখে গেলাম, পরবর্তী আমরা তদন্ত করে বের করবো আসলে প্রকৃতি ঘটনা কি ঘটছে। 1.5 বছরের মধ্যে দেবে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের কান্দিখাল সংলগ্ন ফুটপাত। অনেক জায়গাতেই ফুটপাতের টাইলস ভেঙে গেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আর সিটি মেয়র বলছেন, প্রকৌশলগত ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নবাববাড়ি চৌমোহনী থেকে বেলতলি পর্যন্ত কান্দিখালের সুরক্ষা দেয়ালের নির্মাণ কাজ শেষ হয় গত বছরের মার্চে। নির্মাণের কিছুদিনের মধ্যেই দেয়াল সংলগ্ন ফুটপাত দেবে যাওয়া শুরু করে। গর্তের মতো হয়ে গেছে কোনো কোনো জায়গায়। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিক থেকে অনেক হসপিটাল আসা যাওয়া, রুগী নিয়ে আসা যাওয়া অনেকের সমস্যা হইতেছে। যেদিন কাজ করছে পরের দিনই ভাঙা দেখছি। তাই বুঝেন ওরা কিভাবে কাজ করতেছে, হয়তো তদারকি সঠিকভাবে করছে না। আমরা চলাফেরার জন্য আমাদের অনেক কষ্ট হয়। কাজটা কোয়ালিটি সম্পূর্ণ হইলে এত দ্রুত ভাঙার কথা না। প্রকল্পের কাজে প্রকৌশলগত ত্রুটি ছিল বলে দাবি সিটি মেয়রের। এই জিনিসে গ্যাপটা রাখছে, এটা তো আমি রাখি না, এটা ইঞ্জিনিয়াররা, এটা বিশ্বব্যাংকের টাকা, তারা এই গ্যাপটা রাখছে। এই গ্যাপের কারণে এক দিকে মাটিটা সরে যায়। বিশ্বব্যাংক ও জাইকার অর্থায়নে 6 কিলোমিটার এই খালপার সুরক্ষা দেয়াল ও ফুটপাত নির্মাণ শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারিতে। প্রকল্পে ব্যয় হয় 9 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। আবারও করোনার পরিস্থিতির খবর জানাবো। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শহরের জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। ইমদাদ, এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ক্রমবর্ধমান হারে কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগী আসছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট 32 লাখ লোকের একমাত্র চিকিৎসার ভরসাস্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু বর্তমানে শুধু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অর্থাৎ করোনার তাৎক্ষণিক পরীক্ষা ছাড়া কিন্তু আর কোনো স্বাস্থ্য যে উন্নত স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা এখানে কিন্তু সেটা নেই।
কারণ এখানে যে সেন্ট্রাল অক্সিজেন যে সেবা চালু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনও চালু হয়নি। পাশাপাশি পিসিআর ল্যাব যেটি থাকার কথা সেটিও নেই, যার কারণে আইসিইউ বেড একটিও নেই কিন্তু এই হাসপাতালে। অর্থাৎ 32টা লোকের একমাত্র চিকিৎসার যে হাসপাতাল সেটি কিন্তু এক ধরনের নাজুক অবস্থার মধ্যে দিয়ে চলছে বলে আমাদেরকে এখানকার যে বাসিন্দা সহ অনেকে জানিয়েছেন। তো আমরা আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সেটি কিন্তু ঢাকার সাথে আমরা মিল পাচ্ছি না। কেন ব্রাহ্মণবাড়িয়া গত 24 ঘন্টায় মাত্র জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী একজন মারা গেছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় 8 জন প্রাণ হারিয়েছে। কেননা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যদি কেউ আক্রান্ত হয়, শ্বাসকষ্ট যদি কারো বেড়ে যায়, তাদেরকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী কুমিল্লা জেলায়, সিলেট এবং রাজধানী ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে যদি কেউ প্রাণ হারায় সেই পরিসংখ্যান কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জনের হাতে আসেনি, যার কারণে আমরা মৃতের কিন্তু সঠিক তথ্য পাইনি এবং জেলা সিভিল সার্জনের অফিস থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ধরনের তথ্য আমাদেরকে দিতে পারেনি, যার কারণে মৃতের তথ্য নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জনের সাথে, তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া যে জেনারেল হাসপাতাল আছে 32 লাখ লোকের একমাত্র যে ভরসাস্থল এবং একমাত্র চিকিৎসাস্থল, সেই হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে সেটি চালু করা সম্ভব হলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে, তিনিও আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালটিতে অক্সিজেন সেবা চালু করার জন্য। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন নাগরিক সংগঠন এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু করার জন্য কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। তারা বলছেন যে বর্তমান যে করোনা মহামারী চলছে, ব্রাহ্মণবাড়িয়া রেড জোনে অবস্থান করছে, সেই অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আইসিইউ বেড যে জরুরি সেটি স্থাপন করা খুবই জরুরি, সেটি তারা দাবি জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত একটি পর্যন্ত এই জেলাতে আইসিইউ বেড নেই। পাশাপাশি যে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার কথা ছিল সেটিও এখন পর্যন্ত চালু হয়নি। এখানে করোনা রোগীদের যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে পিসিআর ল্যাব প্রয়োজন সেটিও কিন্তু এখানে স্থাপন করা হয়নি, যার কারণে এখানে শ্বাসকষ্ট বা করোনা আক্রান্ত হয়ে যারা একটু যাদের অবস্থা অবনতি হয় তাদেরকে কিন্তু রাজধানী ঢাকা, কুমিল্লা এবং সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে অনেকে মারা যাচ্ছে, তাদের সঠিক পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর লিপিবদ্ধ হচ্ছে, জেলা পর্যায়ে সেই সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আপনাকে যদি ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ 24 ঘন্টায় 497 জন করোনা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 97 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরে একজন মারা গেছে, তার বয়স 50 বছরের ঊর্ধ্বে। সার্বিকভাবে যে করোনা আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে উদ্বেগজনক হারে। সেই অনুযায়ী কিন্তু যে জেলা সদর হাসপাতাল সেটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, মৃতেরও সঠিক পরিসংখ্যান এখানে পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। ইমদাদ। উজ্জ্বল চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছিলেন। দিনাজপুরের একমাত্র ভারী শিল্প শেতাবগঞ্জ চিনিকল হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকার পরও নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মিলটি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গত মৌসুমে শেতাবগঞ্জ চিনিকল সহ 6টি চিনিকলে কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয়। 7 মাস ধরে কর্মচারী ও শ্রমিকদের বেতনও বন্ধ। আর আখ নিয়ে শঙ্কায় চাষিরা। আখ চাষি কল্যাণ সমিতির নেতার দাবি, কর্পোরেশনের দুর্নীতি ধামাচাপা দিতেই মিল বন্ধের এই সিদ্ধান্ত। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শেতাবগঞ্জ চিনিকলে এবার চাষি ও কৃষি খামার পর্যায়ে 5000 একর জমিতে আখ রোপণ করা হয়েছে। চলতি মৌসুমে আখ উৎপাদন লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। লোকসানের বোঝা কমাতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনিকল বন্ধের তালিকায় দেশের 6টির মধ্যে শেতাবগঞ্জ চিনিকলও রয়েছে। এতে 5 উপজেলার আখ চাষি আর মিলের শ্রমিক কর্মচারীদের মাঝে হতাশা আর ক্ষোভ বিরাজ করছে। মিলটি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার আখ চাষি, বেকার হয়ে পড়বেন মিলের 7 শতাধিক শ্রমিক কর্মচারী। 7 মাস ধরে বেতন পাইনি, আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। এই মিল বন্ধ হতে আমি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত। আমি সরকারের কাছে আবেদন জানাই যেন এই মিল চালু করা হয়। দেনা শোধ এবং এই মিলটিকে পুনঃ চালুর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। শ্রমিক কর্মচারীরা বলছেন, মিলটি চালু সহ বকেয়া পরিশোধ এবং আখ মারাই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সরকার যদি মনে করে যে তদন্ত করে এই মিলটি দেখা হোক, তাহলে অবশ্যই আমরা সবার আগেই থাকব। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, এই মিলটি চালু করে দিয়ে এই এলাকার সাধারণ মানুষ তথা চাষি তথা এই শ্রমিকদের উনি দায়মুক্তি করবেন। আখ চাষি কল্যাণ সমিতির নেতার দাবি, কর্পোরেশনের দুর্নীতি ধামাচাপা দিতেই মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নত জাতের ভ্যারাইটি দিয়ে সহযোগিতা করলে
ইনশাল্লাহ আমরা এই মিল লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারবো। মিল বন্ধের কথা স্বীকার করে ব্যবস্থাপনা পরিচালক জানালেন, স্থানীয় সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী মিলটি পুনরায় চালুর জন্য সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা মনে করি সরকার দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি পুনরায় চালুর পদক্ষেপ নিলে এলাকার শত শত শ্রমিক কর্মচারী তাদের পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবে। 1933 সালে প্রতিষ্ঠিত সেতাবগঞ্জ চিনিকল 1982 সালে আধুনিকায়ন করা হয়। মিল এবং ফার্ম এলাকা সহ 3860 একর জমি নিয়ে এখানে 750 জন শ্রমিক কর্মচারী কর্মরত। সময় সংবাদ, দিনাজপুর। অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে পাটের গোড়ায় পচন ধরায় অপরিপক্ক পাট কেটে ফেলছেন ফরিদপুরের চাষিরা। এতে ফলন বিপর্যয়ের মুখে লোকসানের চিন্তায় দিশেহারা কৃষক। এ অবস্থায় সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। জেলার কৃষি কর্মকর্তা জানান, বড় ধরনের লোকসানের হাত থেকে রক্ষায় কৃষকদের পাট কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সমর ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরের দিগন্ত জুড়ে সোনালী আঁশ, পাট আর পাট। অতিবৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে থাকায় সবুজ পাটের গোড়ায় পচন ধরেছে। পাশাপাশি অনেক জমিতে মরক দেখা দেয় অনেকটা বাধ্য হয়েই অপরিপক্ক পাট কেটে ফেলছেন কৃষকেরা। চলছে জাগ দেওয়ার কাজ, আবার কোথাও কোথাও আগাম জাতের পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। প্রতি বছর বিঘা প্রতি 10 থেকে 12 মণ পাট উৎপাদন হলেও এবছর 5 থেকে 7 মণ পাট উৎপাদন হচ্ছে বলে জানান কৃষকেরা। এতে লোকসানের মুখে তারা। আমরা 2 মাস 1.5 মাস আগে পাট পরে কাটবো, সেই পাট আমাদের রান্না কাটা লাগতেছে। এবছর হলো পাট প্রথম ভালো ছিল, পরে মনে করেন হঠাৎ বৃষ্টি নামে পানি বেঁধে বুঝতে পাটের গোড়া পয়সে পাটের ফলন কমিয়ে গেল। পাটের যে দাম তাতে যদি এইভাবে তো আর কৃষক আমরা টিহিই না, টিহাই থাই না। পাটে আসলে মনে হয় পাইতি 3 মণ 2 মণ 2.5 মণ এরকম হবে। পাটে আমরা এবার ধরা খাই গেছি, বৃষ্টি বদলে নষ্ট হয়ে গেছে। পানি আটকে থাকা জমির পাট দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের কৃষক ভাইয়েরা নিচু জমির পাট কাটা শুরু করেছেন। আমরা আশা করছি কৃষক ভাইয়েরা তাদের জমি থেকে ভালো আঁশ পাবেন। জেলায় এবছর 85,077 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1,87,170 মেট্রিক টন পাট। সময় সংবাদ, ফরিদপুর। শিমুলিয়া বাংলাবাজার রুটে প্রবল স্রোতের কারণে উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবে লঞ্চ চলাচল সচল রয়েছে। ঘাটের সার্বিক পরিস্থিতির খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। ইমদাদ সপ্তাহখানেক ঘুরিয়ে চলার পরে কিন্তু এখন পুরোপুরি এই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিসি বলছে যে এখানে প্রবল স্রোতে ফেরিগুলো চলতে পারছে না, সে কারণেই ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে কিন্তু লঞ্চ চলাচল করছে, ট্রলার চলছে, অন্যান্য নৌযান সবগুলো চলছে। তো বিআইডব্লিউটিসি এখানে 5টি ফেরি দিয়ে দিনের বেলা কিন্তু এই যানবাহন পারাপার করা হচ্ছিল, কিন্তু সেটিও বন্ধ করে দেওয়া। এখানে কিন্তু জরুরি পরিষেবার গাড়ি ছাড়াও অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি এগুলো এখানে এসে অনেক গাড়ি ফেরত যাচ্ছে বা অনেকগুলো অপেক্ষা করছে ঘাটে। তো তারা বলছে যে স্রোতের তীব্রতার সঙ্গে তাদের ফেরিগুলো চলতে পারছে না, সে কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যে তারা যেই 2 নম্বর খুঁটি থেকে পদ্মা সেতু যে 12-13 নম্বর খুঁটি পর্যন্ত চলাচল করছিল, সেই ওই এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ড বলছে যে সেখানে 2.60 কিলোমিটার প্রতি সেকেন্ডে মিটার, যে একটা কিছু ছেড়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে 2.6 মিটার দূরে চলে যাচ্ছে, এরকম স্রোত বইছে। কিন্তু গেল বছর এই সময় কিন্তু এই স্রোতের মাত্রাটা ছিল 3.10। তো তারপরেও ফেরিগুলো কেন চলতে পারছে না, তারা বলছেন যে গেল বছর কিন্তু ফেরিগুলো চলতো 24, 25, 26 এই নিচ দিয়ে। সেখানে কিন্তু তাদের যে ফেরি চলাচল যে মাত্রা বা স্রোত, সেটি বলছিল যে সেটি মূল পদ্মা নয়, সেটি একরকম খালের মতো, এবং সেখানে স্রোতের এত তীব্রতা ছিল না। কিন্তু সেই পরিস্থিতিতে এখনকার পরিস্থিতি এক নয়। তারা বলছেন যে
এটি মাছ নদী দিয়ে চলছে, সে কারণেই তাদের এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এদিকে আপনি জানেন যে এই পর্যন্ত জুলাই থেকে আগস্ট পর্যন্ত কিন্তু 41 দিনের মধ্যে তারা পাঁচটি ফেরি কিন্তু ফেরির খুঁটিতে ধাক্কা দেয় এবং সে কারণে কিন্তু এখানে ফেরি চলাচল চ্যালেঞ্জের মুখে পড়ে। এরপরে কিন্তু এখানে সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি এরকম 4টি সংস্থা মিলে একটি রুট তৈরি করে সেখানে বয়া স্থাপন করা হয় এবং এই বয়া দিয়ে কিন্তু নির্দেশনা করে প্রায় 15 কিলোমিটার পথ তৈরি হয়, যেটি আগে 11 কিলোমিটার ছিল। তো প্রায় 4 কিলোমিটার পথ বাড়িয়ে দিয়ে কিন্তু ফেরি একটি নিয়মের মধ্যে চলছিল, কিন্তু এর মধ্যে ফেরি বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু সাধারণের মধ্যে নানা প্রশ্নের উদ্বেগ হয়েছে যে যেখানে লঞ্চ চলতে পারছে সেখানে কেন ফেরি চলতে পারছে না, এবং এইখানে যেই ফেরিগুলো চলাচল করছিল সেগুলো কিন্তু অনেকটা উচ্চ ক্ষমতার তারা দাবি করেছেন এবং সেখানে কিন্তু বড় আকারে ফেরি সরিয়ে নিয়ে মিডিয়াম ফেরি এবং মিনি রোডো ফেরি দিয়ে এই চলাচল করা হচ্ছিল। তো দেশের যে গুরুত্বপূর্ণ এই ফেরি রুট শিমুলিয়া বাংলাবাজার রুট, এই রুটটি এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবার কারণে কিন্তু এখানকার অর্থনীতি, এখানকার ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ এই ফেরিঘাট কেন্দ্রিক যে এই যাতায়াত এবং যেসব এলাকা মাদারীপুর, শিবচর, এই আশপাশের এলাকাগুলো কিন্তু এই অন্য রুট দিয়ে এসে তাদের অনেক ঘুরে আসতে হয় এবং যে কারণে তাদের অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এখানকার যে পদ্মা সেতু চালু হওয়ার আগ পর্যন্ত এখানে ফেরি চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে কিন্তু এখানকার লোকজন দাবি জানিয়েছেন। তো এই ছিল এখানকার সব শেষ। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে পুরোপুরি প্রস্তুত সৈকত এলাকার হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় অধিকাংশ হোটেলের রুমই আগাম বুকিং হয়ে গেছে। গত 15 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বস্তি ফেরে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করেন ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। গত 1 এপ্রিল থেকে কোভিড-19 দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ঝিনাইদহে বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 46 দিন ব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই উপলক্ষে গতকাল সকালে শহরের নতুন হাটখোলা HSS সড়ক, পায়রা চত্বর সহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ওষুধ ছেটানো হয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পালন করা হয় পরিচ্ছন্নতা কর্মসূচি। এ সময় মেয়র সাইদুল করিম মিন্টু পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ কমাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ছেটানো সহ জেলা ছাত্রলীগের সহায়তায় শহরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা তুলে ধরেন। বাদ যায়নি হাতির সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরাও। করোনার কারণে বিভিন্ন রাজ্যে চলা আংশিক লকডাউনের কারণেই মূলত পর্যটক সংকটে ভুগছেন তারা। এতে চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। হাতির পিঠে চড়ে রাজস্থানের জয়পুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। বিনিময়ে কিছু টাকা নিচ্ছেন এসব হাতির মাহুতরা। তবে করোনায় বাস্তবতায় গেল 1.5 বছরে দৃশ্যটি যেন একেবারে অপরিচিত স্থানীয়দের কাছে। পর্যটক শূন্য শহরটিতে হাতি দিয়ে জীবিকা নির্বাহ করা এসব মানুষ রয়েছেন চরম আর্থিক সংকটে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জনজীবন। করোনার দ্বিতীয় ঢেউ আমাদের এই ব্যবসাকে একেবারে শেষ করে দিয়েছে। এই ব্যবসা থেকেই শহরের অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। যারা এর উপর নির্ভরশীল তাদের পরিবার চরম আর্থিক সংকটে ভুগছে। টাকার অভাবে এমনকি আমরা হাতিগুলোকে ঠিকমতো খাবার দিতে পারছি না। এশিয়ার প্রায় 50% হাতির বসবাস ভারতে। 16 শতক থেকে রাজস্থানের একটি বড় জনগোষ্ঠী এই ব্যবসার সাথে যুক্ত। তবে করোনার কারণে গেল 1.5 বছর ধরে অনেকেই বাধ্য হয়েছে পেশা পরিবর্তনে। এমন পরিস্থিতিতে পর্যটক সংকট না কাটলে এই ব্যবসা বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জিনিয়া শেখ, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও চাঙ্গা হতে শুরু করেছে ভারতের পর্যটন খাত। যদিও কয়েকটি দেশের নাগরিকদের জন্য এখনও
পর্যটন ভিসা চালু না হলেও এরই মধ্যে দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে অন্যতম পর্যটন নগরী গোয়াতে। এছাড়াও বিধি নিষেধ শিথিল হওয়ায় পর্যটক আসতে শুরু করেছেন পর্যটনের আরেক স্বর্গরাজ্য লাদাখেও। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ভারতের লাদাখ আগে কাশ্মীরের অন্তর্গত থাকলেও 2019 সালে এটিকে রাজ্য থেকে আলাদা করে কেন্দ্র নিয়ন্ত্রিত ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করে নয়াদিল্লি। দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু তিব্বত সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটি। করোনা মহামারীর কারণে গেল প্রায় 1.5 বছর ধরে অঞ্চলটির পর্যটন খাত ধুঁকতে থাকলেও আসার কথা কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও লাদাখে আসতে শুরু করেছেন দেশি বিদেশি পর্যটকরা। এতে আবারও চাঙ্গা হতে শুরু করেছে হিমালয় ঘেরা এই অঞ্চলটির পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলো। कोविड का सीन अभी खत्म हो रहा है तो अभी इस हिसाब से टूरिस्ट आ रहे हैं, बहुत ज़्यादा आ रहे हैं, ज़्यादा तादाद में आ रहे हैं मतलब। तो ये है कि अभी टूरिज्म बढ़िया चल रहा है यहाँ। डेवलपमेंट तो बहुत ज़्यादा होगा सर, काफ़ी होगा क्योंकि टूरिस्ट अभी बहुत बढ़ रहा है। एकदम कोविड ख़त्म होने की वजह से फिर बहुत ज़्यादा टूरिस्ट आ रहा है। অন্যদিকে বিধিনিষেধ শিথিল হওয়ায় পর্যটকের পদচারণায় মুখর ভারতের আরেক পর্যটন নগরী গোয়া। অবকাশ যাপনে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু গোয়ার সমুদ্র সৈকত। করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে রাজ্যটির পর্যটন খাত ভেঙে পড়লেও সম্প্রতি আবারও প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে অঞ্চলটিতে। সৈকতের তীর ঘেঁষা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও বারগুলোতে কেবলই পর্যটকের ভিড়। দীর্ঘদিন পর ঘুরতে আসতে পেরে খুশি তারাও। এভরিথিং ইজ লাইক নর্মাল, সো উই আর এনজয়িং। टाइड्स आर हाई, दैट इज द बेस्ट पार्ट बेसिकली। सिचुएशन विजिट किया है क्योंकि ठीक है हम लोग घूमने ही आए हैं तो थोड़ी क्राउड लेस है, कंपैरेटिवली लाइव भी कम है, बट सही लग रहा है। তবে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও কঠোর স্বাস্থ্যবিধির পাশাপাশি দোকানপাট খোলা রাখার বিষয়ে অঞ্চলটিতে এখনও জারি রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। অন্যয় কর্মকার, সময়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভার আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর। এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে দেশ বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের বাহরাইনের বিভিন্ন শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পর্তুগাল যুবলীগ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পর্তুগাল যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও তানভীর আলমের সঞ্চালনায় সভায় অংশ নেন পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। হাতে হাত রেখে কাজ করব। ওমরিনান, ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 4 বছর পর সচিবদের সঙ্গে বৈঠক, কোনো দুর্নীতি সহ্য না করার হুঁশিয়ারি। রাজধানীর দক্ষিণখানে ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার 20 ডোজ টিকা জব্দ। মালিকের বাড়িতেও মিলেছে কয়েক ডোজ। ওষুধের দোকানে কিভাবে এলো করোনার টিকা, তদন্তে পুলিশ। 5 মাস পর আজ খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কক্সবাজারে তারকামানের হোটেলে অর্ধেকের বেশি বুকিং শেষ। খাগড়াছড়ি, রাঙামাটিতেও জোর প্রস্তুতি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।